ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। ইউজিসি নেট এবং ডাব্লিউবিসি এর 2026 এর প্রস্তুতির আজকের ক্লাসে লিটারারি স্কুলস এবং মুভমেন্টের ক্লাস নাম্বার 41 এ আমরা আলোচনা করব নিউ ফর্মালিজম নিয়ে। আশা করছি এর আগে লিটারারি স্কুলস এবং মুভমেন্টের উপরে যে 40টা ক্লাস আমরা কভার করেছি সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসের গুরুত্বপূর্ণ সমস্ত আলোচনাগুলো সবাই ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই করে নেবে, তাহলে ক্রনোলজিক্যালি প্রত্যেকটা বুঝতে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে। নেট এবং সেটের অ্যাসপিরেন্টসরা চাইলে ফুল সিলেবাস বেসড নোটস, সাজেশন এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট পেতে হলে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত নোটসগুলো আগামী পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ভীষণই হেল্পফুল হবে। পাশাপাশি তোমরা যদি আজকের ক্লাসের পিডিএফটি পেতে চাও তাহলে সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। দুটোর লিঙ্কই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। নেট এবং সেটের প্রস্তুতির উদ্দেশ্যে আমার এই চ্যানেলে তোমরা সমস্ত ইউনিটের উপরে গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস পেয়ে যাবে। তাই যারা যারা এখনো নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো ফিরে আসছি আজকের এই আলোচনাতে। দেখো, আজকের ক্লাসে নিউ ফর্মালিজম নিয়ে আমরা আলোচনা করব। দেখো, নিউ ফর্মালিজম কি না, নিউ ফর্মালিজম হচ্ছে 20th সেঞ্চুরির শেষের দিকে আমেরিকায় শুরু হওয়া একটা লিটারারি মুভমেন্ট, যেটা কবিতার ক্ষেত্রে এসেছিল। মানে এই যে আন্দোলন, এই আন্দোলনের মূল কথাই ছিল কবিতাকে আবারও তার সেই পুরনো সেই ঐতিহ্য, তার সেই মিটার এবং তার সেই রাইমে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কারণ এটা ফ্রি ভার্সের বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ দেখা গিয়েছিল। 1960-এর দশকে আমেরিকার কবিতায় কোনো নির্দিষ্ট মিটার বা রাইম বা কোনো ধরনের গ্রামার মানা হতো না। কবিরা গদ্যের মতো করে তারা ছন্ন ছাড়া লাইনে কিন্তু কবিতা লিখতে শুরু করেছিলেন, যেটাকে ফ্রি ভার্স বলা হয়, তাই না? তো একদল তরুণ কবির এটা দেখে কি মনে হয়েছিল যে নিয়ম বা স্ট্রাকচার ছাড়া কবিতা কখনো তার আসল সেই সৌন্দর্য বা শিল্পরূপ ফিরে পেতে পারে না। তাই এগুলো ছাড়া কবিতা কিন্তু তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে। তাই সেই কবিরা পুরনো সেই ছন্দ এবং সেই গ্রামার ফিরিয়ে আনতে এই মুভমেন্টটা শুরু করেন। বোঝা গেছে? এই ফ্রি ভার্সের কবিতাগুলো, এই যে কনফেশনাল কবিতাগুলো, এগুলো সাধারণ রিডার্সের কাছে অত্যন্ত কঠিন হয়ে উঠছিল। তারা বুঝতে পারছিল না। সাধারণ মানুষ তো সেই কবিতা পড়ে কোনো আনন্দই পাচ্ছিল না, বা তার সেই লাইনের সেই যে সুর মনে রাখতে পারছিল না। ফলে কি হয়েছিল, কবিতা কেবল কলেজ বিশ্ববিদ্যালয়ের বড় বড় অধ্যাপক এবং ডিগ্রিধারী সেই সমস্ত ইন্টেলেকচুয়াল আলোচনার বিষয়ই হয়ে রয়ে গিয়েছিল। তো কবিরা চেয়েছিলেন কবিতাকে আবারও সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে এবং মুখস্থ করার উপযোগী করে কবিতা লিখতে। শেক্সপিয়ার বা মিল্টনের যুগে সেই সনেট গুলো কিংবা সেই যে ভিলানেলের মতো সেই সুন্দর সুন্দর সেই ঐতিহ্যবাহী সেই স্ট্রাকচার এবং সেই ছাঁচ মেনে আমেরিকার যে সাহিত্য, সেই সাহিত্য তো প্রায় হারিয়ে যাচ্ছিল। তো এই হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং কবিতার সুরকে পুনরুজ্জীবিত করাই ছিল এই মুভমেন্টের প্রধান উদ্দেশ্য। বোঝা গেছে? তাহলে 1970-এর দশকের শেষের দিকে এই মুভমেন্ট শুরু হয় আমরা বলতে পারি, এবং 1980 থেকে 90-এর দশকে আমেরিকায় এটা কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে, তাই না? মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যখন সেই সমস্ত ট্র্যাডিশনাল কবিতা লেখার চল প্রায় উঠে যাচ্ছিল, ঠিক তখনই এই যে কবিরা ট্র্যাডিশনাল কবিতা ফিরিয়ে আনার জন্য 1970-এর দশকের শেষে একজোট হন এবং 80 থেকে 90-এর দশক একটা ফুল মুভমেন্ট হিসেবে এটা স্বীকৃতি পায়। বোঝা গেছে? 1960-এর দশকের কবিরা নিয়মের তোয়াক্কা না করেই তখন কিন্তু গদ্যের মতো ছন্নছাড়া স্টাইলে কবিতা লিখছিল। তাদের ব্যক্তিগত জীবন, মানসিক অবসাদ ইত্যাদি গোপন কথা নিয়ে তারা কবিতা লেখা শুরু করে দিয়েছিলেন। তো এই যে নিয়মহীন অতি ব্যক্তিগত ব্যাপার কবিতায় চলে এসেছিল, এটার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমরা বলতে পারি এই নিউ ফর্মালিজমের শুরু হয়েছিল। তো এই নিউ ফর্মালিজমের উদ্দেশ্য কি ছিল? দেখো, এই মুভমেন্টের কবিরা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আবারও কবিতায় সেই পুরনো সেই প্রথা, সেই নির্দিষ্ট মিটার রাইম, সেই যে সনেটের মতো, সেই ভিলানেলের মতো সেই সমস্ত স্ট্রাকচার কিন্তু ফিরিয়ে নিয়ে আসবেন। মানে কবিদের প্রধান লক্ষ্য ছিল কবিতাকে আবারও সেই সুরেলা করে তোলা, স্ট্রাকচারে রূপ দেওয়া। ঠিক আছে? শেক্সপিয়ার, মিল্টনের মতো সেই 14 লাইনের কবিতা, 19 লাইনের নির্দিষ্ট রাইম স্কিমের কবিতা, সেই সমস্ত ফর্ম ছাঁচগুলোকে পুনরুজ্জীবিত করাই ছিল এই সমস্ত কবিদের প্রধান উদ্দেশ্য। বোঝা গেছে? তাহলে কোর ফিলোসফি বললে আমরা কি বলবো? দেখো, এই মুভমেন্টটা কবিতায় ছন্দ, রাইম এবং সেই সমস্ত ট্র্যাডিশনাল সেই স্ট্যান্ডার্ড যে স্ট্রাকচার বা ফর্ম, সেগুলো ফিরিয়ে আনার পক্ষে তারা একদমই জোরালো পদক্ষেপ নিতে শুরু করেছিলেন। তবে এর সাথে সাথে সেই সময়ের বিষয়বস্তু এবং আমেরিকার সাধারণ মানুষের কথ্য ভাষা বা বাচনভঙ্গিটাও বজায় রাখা হয়েছিল। মানে নিউ ফর্মালিজমের কবিরা শুধুমাত্র পুরোনো দিনে ফিরে যেতে যে চেয়েছিলেন তা নয়, তারা ফর্ম স্ট্রাকচার নিয়েছিলেন অতীতের এবং তারা বিষয়বস্তু
বা থিমের জন্য ডিপেন্ড করেছিলেন বর্তমান সময়ের বা আধুনিক সময়ের উপর। বোঝা গেছে? তারা কোনো কঠিন বা সেই প্রাচীনপন্থী ভাষা কিন্তু ইউজ করেননি। আমেরিকার সাধারণ মানুষের প্রতিদিনকার যে কথার ভাষা, সেই ভাষাতেই সহজ ভাবে সেই ভাষাটাকেই মানে ছন্দের একটা ছাঁচে ফেলে কবিতা লিখতে চেয়েছিলেন বা লিখেছিলেন। এক্ষেত্রে আমরা সেস্টিনা পাই, সনেট এবং ভিলানের পাশাপাশি আরো একটা ফর্ম এটা, ঠিক আছে? সেস্টিনা 39 লাইনের একটা কমপ্লেক্স ট্র্যাডিশনাল কাব্যিক একটা ফর্ম এটা। বোঝা গেছে? আর ডেমোক্রেটিক এইম, দেখো এই যে মুভমেন্ট, এই মুভমেন্টের প্রবক্তারা কি যুক্তি দিয়েছিল যে এই সমস্ত ফ্রি ভার্স বা নিয়মহীন যে কবিতা সাধারণ সমাজ থেকে এগুলো মানুষকে বিচ্ছিন্ন করে। এগুলো শুধুমাত্র কিন্তু সেই একাডেমিক এলিট বা উচ্চবিত্ত বুদ্ধিজীবীদের মধ্যেই আলোচনা সম্ভব। তারা বিশ্বাস করতেন যে ঐতিহ্যবাহী সেই ছন্দ এবং গল্প বলার শৈলী বিশ্ববিদ্যালয়ের বাইরে এক বিশাল সাধারণ পাঠক সমাজ তৈরি করতে সাহায্য করবে। এগুলো যে শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবে তা নয়। তাহলে এটা করতে হলে তো কবিতাকে সাধারণ মানুষের কাছে যেতে হবে, কিন্তু এই সময়কার ফ্রি ভার্স যুক্ত কবিতা বা কনফেশনাল কবিতা সেগুলো পারছে না, সেগুলো এতটাই কমপ্লেক্স হয়ে দাঁড়াচ্ছে। তো কবিতাকে সাধারণ মানুষের কাছে, পাঠক সমাজে নিয়ে যেতে হলে সেই আগেকার ছন্দ, আগেকার সেই রাইম ফিরিয়ে আনতে হবে, তাই না? তো এই যে একাডেমিক এলিট বা একাডেমিক এলিটিস্ট বাবল, এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর অর্থ হচ্ছে 1960 এবং 70-এর দশকের সেই ফ্রি ভার্সের কবিতাগুলো এতটাই জটিল এবং ছড়ানো ছিটানো যে সাধারণ মানুষ এটা বুঝতো না। কবিতা শুধুমাত্র কলেজ বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের অধ্যাপক আর গবেষকদের সেই গোল টেবিল বৈঠকের একটা বিলাসিতার বিষয়বস্তু হয়ে উঠেছিল, তাই না? নিউ ফর্মালিজমের কবিদের লক্ষ্য ছিল সেই কবিতাকে বিশ্ববিদ্যালয়ের চার দেওয়াল থেকে মুক্ত করে আবারও সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া, কফি হাউসে নিয়ে যাওয়া, ড্রয়িং রুমে নিয়ে যাওয়া। তারা বিশ্বাস করতো মানুষ সহজভাবেই ছন্দ, মিল এবং গল্প এগুলো ভালোবাসে, এই সমস্ত কবিতাই তারা পড়তে পছন্দ করবে। তাই কবিতায় ছন্দ, কবিতায় সেই স্টোরি টেলিং ইত্যাদি থাকলে সাধারণ মানুষ আবারও সেগুলো পড়তে শুরু করবে বলে তারা এর পক্ষেই কিন্তু জোরালো ভাবে প্রশ্ন শুরু করেছিল। বোঝা গেছে? তাহলে কোথা থেকে এই নিউ ফর্মালিজম এলো এবং কিসের প্রতিক্রিয়া স্বরূপ নিউ ফর্মালিজম এলো, এবং নিউ ফর্মালিজমের কোর ফিলসফি কিসের রিয়াকশন হিসেবে এটা এলো, এগুলো সবই এর ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো বুঝতে পারলাম আমরা। এরপরে আমরা এই নিউ ফর্মালিজমের মেজর প্রোপোনেন্টস এবং কি থিওরিটিক্যাল ওয়ার্ক গুলো নিয়ে আলোচনা করব। দেখো সবার প্রথমে আমরা ডানা জিওয়াইয়াকে পাবো। নিউ ফর্মালিজম মুভমেন্টের প্রধান থিওরিস্ট ছিলেন ইনি, সব থেকে পরিচিত প্রধান কণ্ঠস্বর বা মেজর পাবলিক ফিগার ছিলেন তিনি, ঠিক আছে? তার এসের মধ্যে বিখ্যাত আমরা পাই ক্যান পোয়েট্রি ম্যাটার, যেটা 1991-এ এসেছিল, এবং এই প্রভাবশালী যে এসেটা প্রথম প্রকাশিত হয়েছিল দ্য আটলান্টিক মান্থলিতে। ডানা জিওয়াইয়া এই প্রবন্ধে যুক্তি দিয়েছিলেন যে কবিতাকে বিশ্ববিদ্যালয়ের চার দেওয়ালের সেই বন্দি অবস্থা থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কারণ এই কবিতাগুলো চার দেওয়ালে বন্দি হয়ে মানুষ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এগুলো মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। তাই তিনি আবারও কবিতাকে সহজবোধ্য করার তীব্র চেষ্টা করেছিলেন, যাতে সাধারণ রিডার্সরা সহজেই কবিতার অর্থ এবং রস অনুধাবন করতে পারে। বোঝা গেছে? এছাড়াও তার কি পোয়েট্রি কালেকশনের মধ্যে আমরা ডেইলি হরোস্কোপ পাই, যেটা এসেছিল 1986-এ। তার প্রথম কবিতা সংকলন। নিউ ফর্মালিজম মুভমেন্ট যখন 1980-র দশকে বেশ একটা গতি পাচ্ছিল, তখন এই বইটা সেই সমস্ত ঐতিহ্যবাহী ছন্দ এবং সেই সময়কার বাস্তবতার মিশ্রণের একটা আদর্শ উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। এছাড়াও ইন্টারোগেশনস অ্যাট নুন আমরা পাই 2001-এ। 2001-এ এটা প্রকাশিত হয়েছিল। তো এই কাব্যগ্রন্থটার জন্য ডানা জিওয়াইয়া আমেরিকার সেই গুরুত্বপূর্ণ বুক অ্যাওয়ার্ড লাভ করেছিলেন। তাহলে ক্যান পোয়েট্রি ম্যাটার 1991-এ, ডেইলি হরোস্কোপ 1986-এ, আর ইন্টারোগেশনস অ্যাট নুন এটা এসেছিল 2001-এ। বোঝা গেছে? এরপরে আমরা দ্বিতীয় যে নিউ ফর্মালিস্টকে পাই, তিনি হচ্ছেন টিমোথি স্টিল। টিমোথি স্টিল নিউ ফর্মালিজম এই মুভমেন্টটাকে তিনি কিন্তু একটা টেকনিক্যাল এবং একটা অ্যাবসলিউট হিস্টোরিক্যাল ব্যাকবোন প্রদান করেছিলেন। বোঝা গেছে? মানে ডানা জেওয়াইয়া যেখানে ছিলেন এই মুভমেন্টের সব থেকে পরিচিত কণ্ঠস্বর, সেখানে টিমোথি স্টিল কি ছিলেন? এর ছন্দগত সেই টেকনিক্যাল গুরু। তিনি ঐতিহাসিকভাবে প্রমাণ করেছিলেন যে কেন কবিতাগুলোতে ছন্দের প্রয়োজন খুবই, ঠিক আছে? তার প্রধান গ্রন্থের নাম আমরা কি পাই? মিসিং মেজার্স।
মিসিং মেজার্স, এটা 1990 সালে প্রকাশিত হয়েছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেক্সট, যেখানে বিশ্লেষণ করা হয়েছে যে কিভাবে মডার্নিজম কবিতার ছন্দ বা মিটারের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। স্টিল সেখানে যুক্তি দেখিয়েছিলেন যে কবিতা নামক এই যে শিল্পটার বেঁচে থাকার জন্য আবারও ঐতিহ্যবাহী সেই সমস্ত ছন্দ এটার মধ্যে ফিরিয়ে দেওয়াটা খুবই অপরিহার্য। বোঝা গেছে? এছাড়াও তার প্রধান কাব্যগ্রন্থের মধ্যে আমরা কি পাই? স্যাফিক্স এগেইনস্ট অ্যাঙ্গার অ্যান্ড আদার পোমস, যেটা এসেছিল এগেইন 1986 এ। 1986 সালে এই যে টিমোথি স্টিলের প্রকাশিত বিখ্যাত কাব্যগ্রন্থটা, এটা স্যাফিক্স এগেইনস্ট অ্যাঙ্গার অ্যান্ড আদার পোমস নামে পরিচিত। স্যাফিক্স শব্দের অর্থ হচ্ছে, মানে স্যাফিক একটা গ্রিক শব্দ, এর অর্থ মানে এটা গ্রিক সেই যে কবি স্যাফো তার নাম থেকে এসেছে। এটা একটা বিশেষ প্রাচীন এবং জটিল একটা ছন্দ স্ট্রাকচার। টিমোথি স্টিল তার কবিতায় এই যে কঠিন ছন্দ এটা ব্যবহার করেছিলেন, এবং তিনি ব্যবহার করে দেখিয়েছিলেন যে আধুনিক যুগেও ঐতিহ্যবাহী এই যে ছন্দ নিখুঁতভাবে প্রয়োগ করা কিন্তু সম্ভব। বোঝা গেছে? এরপরে নিউ ফর্মালিজম মুভমেন্টের যে তৃতীয় ব্যক্তিত্ব মলি পিকককে আমরা দেখতে পাবো। মলি পিকক তিনি অত্যন্ত কমপ্লেক্স এবং ট্র্যাডিশনাল ফর্ম ব্যবহার করার জন্য বিখ্যাত। তিনি ছন্দের কাঠামোর মধ্যে অত্যন্ত ব্যক্তিগত এবং নারীবাদী এবং সাইকোলজিক্যাল বিষয়বস্তু ফুটিয়ে তুলেছিলেন। তৎকালীন সমাজে একটা সাধারণ ধারণা বা কুসংস্কার ছিল যে কবিতার সেই প্রথাগত ছন্দ বা ফর্ম ব্যবহার করা মানেই হচ্ছে অত্যন্ত যেন কনজারভেটিভ। তো মলি পিকক তার এই যে নারীবাদী এবং আধুনিক কবিতার মাধ্যমে এই যে ধারণা, এই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে ট্র্যাডিশনাল এই রাইম এবং মিটার ব্যবহার করে একটা চরম একটা আধুনিক এবং প্রগতিশীল নারীবাদী কবিতা কিন্তু লেখা সম্ভব। বোঝা গেছে? তার কি ওয়ার্কস বা প্রধান কাজগুলোর মধ্যে আমরা পাই র হেভেন, যেটা এসেছিল 1984 এ, টেক হার্ট এসেছিল 1989 এ। র হেভেন এটা তার একটা বিখ্যাত সংকলন, ঠিক আছে, যেখানে সনেট বা সনেটের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ভেতরে নারীর শরীর, কামনা বাসনা, তার সাইকোলজিক্যাল যে দ্বন্দ্বগুলো, সেগুলোকে কিন্তু তিনি সাহসী বিষয় হিসেবে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন। টেক হার্ট 1989 এ প্রকাশিত। এটাও কিন্তু নিউ ফর্মালিজম ধারার নারীবাদী চেতনার একটা অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। এরপরে আমরা নিউ ফর্মালিজম মুভমেন্টের যে ব্যক্তিত্বকে পাই, তিনি হলেন চার্লস মার্টিন। চার্লস মার্টিন তিনি তার কবিতার সেই যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের নিপুণ এবং দক্ষ ব্যবহারের জন্য বিশেষভাবে প্রশংসিত। তার কবিতার মূল শক্তি হচ্ছে সেই ট্র্যাডিশনাল ছন্দের সাথে তীক্ষ্ণ বুদ্ধি বা শার্প উইট বা সেই কন্টেম্পোরারি স্যাটায়ারের একটা অপূর্ব সংমিশ্রণ। তিনি সেই প্রাচীন ছন্দ ব্যবহার করে আধুনিক সমাজ এবং রাজনীতি বা নগর জীবনকে তিনি ব্যঙ্গ করতেন। তিনি তার অসাধারণ এবং উজ্জ্বল সেই সমস্ত ট্রান্সলেশনের জন্য অত্যন্ত বিখ্যাত। তার ওয়ার্ক হিসেবে আমরা সবার প্রথমে পাবো স্টার্টিং ফ্রম নিউ ইয়র্ক, যেটা এসেছিল 1980 তে। এছাড়াও তার দ্য পোমস অফ ক্যাটুলাস এসেছিল 1990 তে। এটা প্রাচীন রোমান কবি ক্যাটুলাস বা কাতুলুস তার ল্যাটিন কবিতার একটা যুগান্তকারী ট্রান্সলেশন, এবং এই ট্রান্সলেশনের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে প্রাচীন ক্লাসিক্যাল কবিতাকে কত নিখুঁতভাবে মানে আধুনিক রিডার্সদের উপযোগী করে অনুবাদ করা সম্ভব। বোঝা গেছে? তাহলে নিউ ফর্মালিজমের প্রধান ব্যঙ্গাত্মক কবি এবং অনুবাদক হিসেবে আমরা ইনার নাম বলতে পারি, তাই না, চার্লস মার্টিনের। তো এই যে নিউ ফর্মালিজম মুভমেন্ট, এর কোর ক্যারেক্টারিস্টিক্স এবং টার্মিনোলজি বললে আমরা কি বলবো? দেখো, এই মুভমেন্টের মূল বৈশিষ্ট্য হিসেবে আমরা কিন্তু বলতে পারি এক্সপেন্সিভ পোয়েট্রি। দেখো ডেসক্রিপশনে কি রয়েছে, এটা একটা আমব্রেলা টার্ম, মানে আমব্রেলা টার্ম হচ্ছে যার অধীনে একাধিক ছোট ছোট অন্যান্য বিভিন্ন ধারাগুলো অন্তর্ভুক্ত থাকে। তো এই শব্দটা নিউ ফর্মালিজমের একটা প্রতিশব্দ বা বিকল্প হিসেবেও ব্যবহার করা হয়। এই ধারার মূল যে বিষয়বস্তু সেটা কি না, পরীক্ষামূলক সেই সমস্ত অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টের বদলে গল্প বলা বা ন্যারেটিভ স্টোরি টেলিং এবং ঐতিহ্যবাহী সেই সমস্ত অ্যাস্থেটিক্সকে কবিতার মূল ভিত্তি করে তোলা। বোঝা গেছে? এছাড়াও নিউ ন্যারেটিভ, দেখো এটা নিউ ফর্মালিজমের আন্দোলনেরই একটা সাব ব্রাঞ্চ বলতে পারি। আর এর মূল লক্ষ্য ছিল সম্পূর্ণ লিরিক্যাল বা গীতিধর্মী কবিতা বা কনফেশনাল বা সেই অতি ব্যক্তিগত কবিতা থেকে দূরে সরে গিয়ে আবারও সাহিত্যের মধ্যে সেই লং ন্যারেটিভ পোম, সেই পদ্য ইতিহাস লেখার রীতিটাকে রিভাইভ করা। বোঝা গেছে?
কারণ মডার্নিজমের যুগে সেই লং ন্যারেটিভ, যেটা দীর্ঘ আখ্যানমূলক কবিতা, এগুলো হারিয়ে গিয়েছিল, তাই না? তো নিউ ন্যারেটিভের কবিরা প্রমাণ করেন যে কবিতার ছন্দে পুরনো একটা উপন্যাস বা গল্প চমৎকার ভাবে লেখা যায়। এছাড়াও ডিকশন স্টাইল, 19th সেঞ্চুরির ভিক্টোরিয়ান যুগের কবিরা যখন সেই সমস্ত ট্র্যাডিশনাল ছন্দে কবিতা লিখতেন, তখন তারা অত্যন্ত উচ্চমার্গের এবং প্রাচীনপন্থী কঠিন ভাষা ব্যবহার করতেন। নিউ ফর্মালিজমের কবিরা সেই প্রাচীনপন্থী ভাষা ব্যবহারের সম্পূর্ণ বিরোধিতা করেছিলেন। এই মুভমেন্টের কবিরা জোর দিয়েছিলেন একটা বিশেষ মিশ্রণের উপরে। তারা কবিতার সেই কাঠামোটাকে কিভাবে রেখেছিলেন, কঠোর একটা একটা ছন্দের ফ্রেমে রেখেছিলেন, কিন্তু সেই যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ভেতরে যে ভাষাটা ব্যবহার করেছিলেন সেটা সম্পূর্ণরূপে তারা আধুনিক রেখেছিলেন, কথ্য ভাষা রেখেছিলেন, এবং দৈনন্দিন কথোপকথনে যেগুলো ব্যবহার করে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ গুলোই তারা রেখেছিলেন। বোঝা গেছে? মানে সম্পূর্ণ পুরনো ঐতিহ্যবাহী এবং সেই স্ট্রিক্ট মেট্রিক্যাল ফ্রেম, আর ভাষা সম্পূর্ণ নতুন, মানুষের মুখের সহজ ভাষা। বোঝা গেছে? তাহলে এই সমস্ত কিছু ছিল নিউ ফর্মালিজমের মূল বৈশিষ্ট্য। এরপর আমরা ক্রিটিক্যাল রিসেপশন এন্ড কন্ট্রোভার্সিজ নিয়ে আলোচনা করব। দেখো, এই যে মুভমেন্ট, এর নিয়ে সমালোচনা এবং বিতর্কও তৈরি হয়েছিল। ফ্রি ভার্সের সমালোচকরা নিউ ফর্মালিস্টদের তীব্র সমালোচনা করেন। সমালোচকরা এই সমস্ত কবিদেরকে রেগানপন্থী, সেই নিউ কনজারভেটিভস এই নামে তারা এদেরকে দাগিয়ে দিয়েছিলেন। তৎকালীন আমেরিকার সেই ডানপন্থী রাষ্ট্রপতি ডোনাল্ড রেগানের রক্ষণশীল রাজনৈতিক হাওয়ার সাথে তারা তুলনা করে এই আক্রমণ করেছিলেন। তো দ্য ক্রিটিক্স ভিউ, তো ক্রিটিক্স ভিউতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, আগে থেকেই যারা নিয়ম ছাড়া মুক্ত ছন্দে বা ফ্রি ভার্সে কবিতা লিখতেন, তারা এই নতুন কবিদের দেখে ভীষণ রেগে গেলেন, কারণ এই নতুন কবিরা সেই ধারার বিরুদ্ধে গিয়েছিলেন। তো তারা এই নিউ ফর্মালিস্টদের ওপরে দুটো বড় দোষ চাপালেন। কি না, তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন ডোনাল্ড রেগান, এবং আমেরিকার সেই রক্ষণশীল বা কনজারভেটিভ রাষ্ট্রপতি ডোনাল্ড রেগানের মতো তোমরাও প্রাচীনপন্থী এবং ব্যাকডেটেড হয়ে যাচ্ছ, তারা বললেন। তোমরা কবিতার আধুনিক সেই সমস্ত উন্নতিটাকে জোর করে পেছনের দিকে ঘুরিয়ে সেই পুরনো মানধাতার আমলে ফিরে যেতে চাইছো। আর তাছাড়াও তারা ঠাট্টা উপহাস করলেন এদেরকে। তারা এই সমস্ত নতুন কবিদের একটা ব্যঙ্গাত্মক নামও দিয়ে ফেললেন, দ্য নিউ ইয়াপ্পি পোয়েটস। ইয়াপ্পি কথার মানে হচ্ছে শহরের সেই সমস্ত ধনী এবং কর্পোরেট চাকুরিজীবী তরুণরা, যারা সেই সমস্ত এসি রুমে বসে বিলাসিতা করে। তো এই ক্রিটিকদের মতে এই কবিদের কবিতা সাধারণ মানুষের জন্য নয়, এটা কেবলই একটা উচ্চবিত্তদের এক ধরনের সাজানো বিলাসিতা। তো এর প্রতিবাদে নিউ ফর্মালিস্টরা কি বলেছিলেন? এবারে এরা তো চুপ করে বসে থাকবে না এগুলো শুনে, তারাও পাল্টা আক্রমণ করলো। দারুণ একটা বিপ্লব শুরু হলো যেন। তো নিউ ফর্মালিস্টরা কি বললো? তারা এদের উদ্দেশ্যে বললো যে তোমরা বলছো আমরা ব্যাকডেটেড, আসল সত্যিটা হলো তোমরা যে বলছো কোনো নিয়ম ছাড়াই কবিতা লিখতে হবে, এই যে নিয়মহীনতা, এই নিয়মহীনতাটা তো নিজেই এখন একঘেয়ে হয়ে গেছে, পচে যাওয়া একটা পুরনো নিয়ম হয়ে গেছে। তো এখনকার সব কবি তো চোখ বন্ধ করে তোমাদের মতো সেই ছন্ন ছাড়া লাইনে কবিতা লিখতে বসে পড়েছে। তাই সবাই যখন ভেড়ার মতো একদিকেই ছুটছে, তখন এই একঘেয়েমি ভাঙবো আমরাই, এবং এই একঘেয়েমি ভেঙে আমরা যে আবারও সেই সমস্ত স্ট্রিক্ট মিটার রাইম সুরের সেই কারিগরিতে আবারও কবিতাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এটাই তো আসলে একটা বিদ্রোহ বা বিপ্লব, মানে র্যাডিক্যাল চয়েস। তাহলে আমরা ব্যাকডেটেড কি করে হলাম? আমরাই তো বরং একটা বিপ্লবী কাজ করছি, একটা বিদ্রোহ করছি এই পচে যাওয়া একঘেয়ে নিয়মের বিরুদ্ধে, তাই না? মানে একদল বলছে তোমরা পুরোনো নিয়মে ফিরে যাচ্ছ, ব্যাকডেটেড ধনীদের বিলাসী কবি তোমরা, ইয়াপি পোয়েটস। আর ফর্মালিস্টরা তাদেরকে উত্তর দিচ্ছেন, তোমরা যেটাকে আধুনিকতা বলছো সেটা তো একঘেয়েমি হয়ে গেছে, সবাই ছন্ন ছাড়া ভাবে লিখছে, সেটাকেই বলছে কবিতা। তো এই যে নিয়ম মেনে ছন্দবদ্ধ কবিতা লেখাটা এখনকার সব থেকে বড় বিপ্লব, যেটার পক্ষে আমরা আছি, আমরা মোটেও ব্যাকডেটেড নই। বোঝা গেছে? তো এইভাবে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছিল তখন। তাহলে আমরা বলতে পারি যে নিউ ফর্মালিজম এই মুভমেন্টে পুরোপুরি সফল হয়েছিল। আমেরিকার কবিতা একটা বিরাট পরিবর্তন এনেছিল এটা। ডানা জিওয়াই এবং মলি পিককদের লড়াইয়ের ফলে কবিতা বিশ্ববিদ্যালয়ের চার দেওয়াল থেকে বেরিয়ে এসে আবারও সাধারণ মানুষের কাছে পৌঁছতে পেরেছিল। সাধারণ রিডার্সরা আবারও ছন্দ এবং সুরের টানে কবিতা পড়তে শুরু করেছিল। কিন্তু তবুও ফ্রি ভার্স কিন্তু বিলুপ্ত হয়ে যায়নি। তবে লাভ যেটা হয়েছিল যে কবিতার জগতে মিটার এবং রাইম আবারও তাদের হারিয়ে যাওয়া সেই স্বীকৃতিটা পেয়ে গিয়েছিল, তাই না? তো এই মুভমেন্টের হাত ধরেই পরবর্তীতে আমরা নিউ ন্যারেটিভ বা সেই ভার্স নভেলস লেখার জোয়ার আসে, সেটা দেখতে পেয়েছিলাম। কবিরা ছন্দের সেই ছাঁচটা ব্যবহার করে আস্তে একটা উপন্যাস লিখে ফেলতে শুরু করেন, যার একটা শ্রেষ্ঠ উদাহরণ আমরা কি পাই? বিক্রম সেটের সেই
গোল্ডেন গেট, দ্য গোল্ডেন গেট, বিক্রম সেটের দ্য গোল্ডেন গেট। তাহলে আমরা দেখলাম যে নিউ ফর্মালিজম কোনো পেছনের দিকে হেঁটে যাওয়া কোনো মুভমেন্ট ছিল না, এটা অতীতের সেই সমস্ত স্ট্রিক্ট মিটার এবং রাইম এবং স্ট্রাকচারের সাথে বর্তমান যুগের সাধারণ মানুষের কথ্য ভাষা এবং কন্টেম্পোরারি বাস্তব যে থিম সেটার একটা অপূর্ব মেলবন্ধন ছিল। যখন নিয়মহীন ফ্রিভার্স নিজেই একটা একঘেয়ে প্রাতিষ্ঠানিক একটা গোড়ামিতে পরিণত হয়েছিল, তখন এই নিউ ফর্মালিজম এসে এটাকে একঘেয়েমি থেকে মুক্তি দিয়ে এটা প্রমাণ করে যে ছন্দের সেই কারিগরি কিন্তু কবিতার আসল প্রাণ। তো সবশেষে এটাই বলা যায় যে ডানা জিওয়াইয়া, টিমোথি স্টিল আর মলি পিককদের এই মুভমেন্ট 20th সেঞ্চুরির শেষ ভাগে আমেরিকান কবিতাকে একটা নতুন জীবন দিয়েছিল। এটা প্রমাণ করেছিল যে ফর্মালিজম বা ছন্দ কোনো রক্ষণশীল বিষয় না, বরং এটা অত্যন্ত একটা প্রগতিশীল এবং বৈপ্লবিক বিষয়। বোঝা গেছে? তো এই ছিল নিউ ফর্মালিজম। নিউ ফর্মালিজমের মূল বক্তব্য, তার ঐতিহাসিক প্রেক্ষাপট, বৈশিষ্ট্য, বিশেষ গুরুত্বপূর্ণ থিওরিস্ট, তাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ক এবং নিউ ফর্মালিজম নিয়ে সমস্ত ধরনের সমালোচনা, বিতর্ক, ইন ডিটেইল ডিসকাশন। আশা করি নিউ ফর্মালিজম নিয়ে আর কারোরই কোনো অসুবিধে নেই, সবাইকে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি। কার কেমন লাগলো ক্লাসটা জানাবে, ভালো লাগলে ক্লাসটা একটা লাইক এবং এটা শেয়ার করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে এই ধরনেরই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে লিটারারি স্কুলস এবং মুভমেন্টের এর পরবর্তী ক্লাসে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।